একাদশ শ্রেণীর 2020-21 প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কোভিড প্যান্ডামিকের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বিদায় আগের মতো এখনও অনলাইন ক্লাস চালু রয়েছে। তোমরা আমার সঙ্গে যুক্ত হবে আশা করছি। যতটুকু সম্ভব অনলাইন ক্লাসে তোমাদেরকে সিলেবাস শেষ করার চেষ্টা করছি। আজকে সাহিত্য পাঠ গদ্য থেকে মানব কল্যাণ নামক প্রবন্ধটি আলোচনা করব, যার বিদগ্ধ লেখক প্রাবন্ধিক আবুল ফজল। আবুল ফজল 1903-এ জন্মগ্রহণ করেন, 1983-তে মৃত্যুবরণ করেন। আবুল ফজল মুক্ত বুদ্ধি চর্চায় অংশগ্রহণ করেছিলেন। জাতির বিভিন্ন সংকটময় কালে শিক্ষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক আবুল ফজল অত্যন্ত আলোচিত এবং ঐতিহাসিকভাবে স্মরণীয়। তিনি 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন আনুমানিক 20 মাস। তিনি বিচারপতি সায়েম সাহেবের অনুরোধক্রমে শিক্ষা বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালনে সম্মত হন, কিন্তু তিনি একটি শর্ত দিয়েছিলেন যে 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রক্রিয়া যেন অব্যাহত থাকে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য যাতে সহযোগিতা করেন সেই শর্তে। এই কারণে তার এই জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে, শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত হবার বিষয়টিকে আমরা নেতিবাচকভাবে দেখি না, বরং ইতিবাচকভাবে দেখি। কারণ বঙ্গবন্ধুর ঔরসজাত 2 কন্যার স্বদেশ প্রত্যাবর্তন ছিল তখনকার সময় জাতির জন্যে, দেশের কল্যাণে অতীব জরুরি বিষয়। এই শর্ত দেওয়ার পরেও তাকে শিক্ষা বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করেন জেনারেল জিয়াউর রহমান, পরবর্তীকালে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো এরপরে শিক্ষা বিষয়ক উপদেষ্টা থাকাকালীনই তিনি একটি গল্প লিখেন। গল্পটি হচ্ছে মৃতের আত্মহত্যা। মৃতের আত্মহত্যা বঙ্গবন্ধুকে ঘিরে এই গল্পটি যখন রচনা করেন তখন সারা দেশে ভীষণভাবে আলোড়িত হয় তার এই গল্পটি এবং কপি করে হাতে হাতে বিলি হতে শুরু করল। তো জাতির সংকটময় কালে আবুল ফজলের ভূমিকা অসামান্য। তিনি বুদ্ধিজীবী হিসেবেও তার তুলনা তিনি নিজেই অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ ছিলেন তিনি। এছাড়া শিক্ষাবিদ হিসেবে তার যে অবদান সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তার মুসলিম সাহিত্য সমাজ পত্রিকার সঙ্গে তিনি প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
নানাবিধ কারণে আবুল ফজল বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম চরিত্রের অধিকারী এবং এক অসাধারণ শিল্পমানসম্মত একজন ব্যক্তি। আবুল ফজল সম্পর্কে আলোকপাত করলে অনেক সময়ের প্রয়োজন, আমি এত আলোচনায় যাচ্ছি না। তোমরা ছোট বয়সে অত আলোচনা সইবার শক্তি তোমাদের নাও থাকতে পারে, বড় হলে আবুল ফজল সম্পর্কে, তার পাণ্ডিত্য সম্পর্কে, তার সাহিত্য কীর্তি সম্পর্কে বিশদভাবে তোমরা পাঠ করবে। আজকে তার মানব কল্যাণ নামক যে প্রবন্ধ তোমাদের পাঠ্য, সেখান থেকে আমরা আলোকপাত করব। আমি বলছি যে তিনি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তার সাহিত্য, কি উপন্যাস, কি গল্প, কি প্রবন্ধ, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি অত্যন্ত সফল একজন মানুষ, একজন শিল্পী, সাহিত্যিক। তার উপন্যাস চৌচির, রাঙা প্রভাত, গল্প হচ্ছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, প্রবন্ধ শিল্পকর্ম হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য ও রাষ্ট্র এবং মানবতন্ত্র ইত্যাদি তার বিখ্যাত প্রবন্ধ শিল্পকর্ম। আজকে আলোচনা প্রবন্ধ মানব কল্যাণ, মানবতন্ত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। মানব কল্যাণ এবং সামাজিক কল্যাণে আবুল ফজলের লেখনী অত্যন্ত সুতীক্ষ্ণ এবং সাবলীল ছিল। তার সাহিত্য সাধনায় সবসময় মানবতার জয়গান, সমাজ, বিশেষ করে মুসলিম সাহিত্য সমাজ, মুসলিম সমাজ প্রতিষ্ঠায় তার ভূমিকা অগ্রণী। তিনি মানব কল্যাণ প্রবন্ধে এই সমাজের যে মানুষের কল্যাণ কতভাবে সাধিত হয় সে সম্পর্কে এই প্রবন্ধে পরতে পরতে আলোচনা করেছেন। আজকে এই মানবিক মূল্যবোধের যে অবক্ষয়, সেই সম্পর্কে আমাদের যদি কিছু বলতে হয়, তাতেও আবুল ফজলের যে চিন্তা চেতনা সেটি চলে আসে। মানব কল্যাণে আমরা শুধুমাত্র দান খয়রাত, আর্থ বা অসহায়কে সামান্য দান খয়রাত করে বাহবা পাওয়ার লক্ষ্যে যে দান খয়রাত, তাকে সমাজ কল্যাণ কিংবা মানব কল্যাণ বলে তিনি মনে করেননি। এই প্রবন্ধে তিনি বলেছেন যে অসহায়কে, আর্তপীড়িতকে 2 টাকা কিংবা 10 টাকা দিয়ে যে বীর, দানবীর ইত্যাদি খেতাব পাওয়ার লক্ষ্য, সেই প্রাচীনকাল থেকে এই সমাজে লক্ষ্যযোগ্য। এটিকে তিনি ঘৃণার চোখে দেখেন। এটি নয়, বরং মানব কল্যাণে আমরা কতখানি নিয়োজিত, আমাদের সমাজ, দেশ, কাল, রাষ্ট্র কতখানি নিয়োজিত, সে সম্পর্কে আলোকপাত করেছেন এই প্রবন্ধে। প্রবন্ধের শুরুতেই তিনি বলেন, মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। ইসলামী নবী বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা
তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। আমরা এই যে রাষ্ট্রের যে দান খয়রাত, সেটিকেও তিনি বড় করে দেখতে চান না। দান খয়রাত নয়, বরং মানব কল্যাণে, মানবতন্ত্রের কল্যাণে, মানুষের সেবায় মানুষের যে ভূমিকা, উচ্চবিত্তের কিংবা প্রশাসনের যে ভূমিকা, সেই সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন। আজকে অত্যন্ত গর্ব করে বলতে হয় যে বর্তমান প্রধানমন্ত্রী, সাম্প্রতিক ঘটনার কথা বলছি, তিনি খুলনা এলাকায় দরিদ্র মানুষ তথা সারা বাংলাদেশে দরিদ্র মানুষকে, আশ্রয়হীন মানুষকে মুজিববর্ষ উপলক্ষে যাদের আশ্রয় নেই, গৃহ নেই, তাদেরকে গৃহের ব্যবস্থা করছেন। এই গৃহহীনদের আশ্রয় দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব, এটি ঠিক আছে। এছাড়াও মানব কল্যাণের অনেক পর্ব রয়ে গেছে, যেটি রাষ্ট্রের দায়িত্ব। নিরাপদে মানুষ বসবাস করবে, এটি প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সরকার, রাষ্ট্র তথা পরিবারের দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে, তিনি বলেছেন যে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালনাই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। আর মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না এইসব কাজকে। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। আর এই মানবিক কল্যাণে এগিয়ে আসতে হবে দেশ, রাষ্ট্র ও সমাজকে। তো সমাজের ক্ষুদ্রতম অঙ্গ হচ্ছে ইউনিট বা পরিবার। সে পরিবারকেও দায়িত্ব পালন করতে হয়। পারিবারিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধের শিক্ষা, সমাজে বা সিভিল সোসাইটিতে বসবাসের জন্য যোগ্য সন্তান গড়ে তোলাও পারিবারিক দায়িত্ব। এরপরে এই মানুষটি বিকশিত হওয়ার, শিক্ষা লাভের, চিকিৎসা লাভের, তারপর তার প্রতিষ্ঠা থেকে শুরু করে তার মূল্যবোধ, তার স্বস্থানে তাকে সমুন্নত রাখার দায়িত্ব রাষ্ট্রের। এটি আসলে বাহবা কুড়ানোর জন্য নয়, এটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়াবার লোকেরও অভাব নেই আমাদের দেশে। মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। কি বলছেন যে সাহায্য, আরও বিশেষ করে আর্থিক সাহায্য, সেই সব সাহায্যকে তিনি এই কথা বলেছেন। তো বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না করে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। মানব কল্যাণ করতে হলে মহৎ চিন্তার প্রয়োজন। মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার দরকার। দুঃখের বিষয়, উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বঙ্কিমচন্দ্রের উক্তিটি এই ক্ষেত্রে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তিটি এই ক্ষেত্রে স্মরণীয়। তিনি আবুল ফজল, প্রাবন্ধিক আবুল ফজল এই উক্তিটি তুলে ধরেছেন এই প্রবন্ধে। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এটি আমাদের বহু প্রাচীনকাল থেকেই শোনা একটি প্রবাদ, যেটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের করা। এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপে তার বক্তৃতামালায়, যেখানে আলবার্ট আইনস্টাইনের উপস্থিতি ছিল, সেখানে তিনি বলেছেন, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। কবি এই উক্তিটি করেছিলেন তার বক্তৃতামালায়। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য
পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, সেই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়। মানব কল্যাণে আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানও আছে, রেড ক্রস, তারপর ইত্যাদি সেবা ধর্মী সংস্থার কথা বলেছেন এই প্রবন্ধে তিনি। কালের বিবর্তনে আমরা আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিক্ষিপ্ত এবং খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। আমরা এই যে একটি গোষ্ঠীর কথা বলা হয়েছে, মানবতার কথা বলা হয়েছে, সেই প্রসঙ্গে বলতে চাই যে এই যে রোহিঙ্গা শরণার্থী, এদেশে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানব কল্যাণ, সেটিকে বরং উজ্জ্বল করে দেখায়। এই রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, আশ্রয়ন প্রকল্প করা। জাতিসংঘ থেকেও তাকে অনেক মানবতার নেত্রী হিসেবে তাকে অভিহিত করেছেন এবং সারা বিশ্ব তা বাহবা দিয়েছেন। আমাদের দেশ অত্যন্ত দরিদ্র দেশ, তারপরেও এই যে রোহিঙ্গাদেরকে অত্যাচারে নিপীড়িত, জর্জরিত যে রোহিঙ্গা, যারা আগুনে ভস্মীভূত হচ্ছিল, মায়ানমারের সামরিক জান্তাদের তাণ্ডব সহ্য করতে না পেরে তারা আশ্রয়হীন হয়ে বাংলাদেশে পাড়ি জমায় এবং বাংলাদেশ তাদেরকে আশ্রয় দেয়, তাদের জন্য আশ্রয়ন প্রকল্প তৈরি করে। এই যে মানবতা, এই মানবতা আসলে আজকে সর্বত্র দেখা যায় না। আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ কিংবা সংখ্যাগুরুর প্রেক্ষাপটে হিন্দু মুসলিম দাঙ্গায় প্রচুর মুসলমান নিহত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আবার পাকিস্তানে কাশ্মীরে প্রচুর মুসলমান নিগৃহীত হচ্ছে, তারা গৃহবন্দী হয়ে পড়েছে। এই যে পৃথিবীর দেশগুলোর যে নৈরাজ্যকর, এই যে মানবতা বর্জিত যে শাসন ব্যবস্থা, সেসবকে ধিক্কার জানিয়েই এই মানব কল্যাণ প্রবন্ধটি আবুল ফজল রচনা করেন। তো আমরা যুগে যুগেই আসলে মানবের যে কল্যাণ, সেই কল্যাণে ব্রতী হয়েছেন অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অনেক মনীষী। আমরা এরকম মনীষী আমাদের ইয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রাতঃস্মরণীয় এই ক্ষেত্রে। আমরা জানি যে বিদ্যাসাগর শুধু বিদ্যার সাগরই ছিলেন না, তিনি দয়ার সাগরও ছিলেন। অর্থ দিয়ে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করেছে। এরকম মনীষীদের কারণেই এই পর্যন্ত আজকের মানব কল্যাণ বর্তমান বিশ্ব পর্যন্ত বিরাজ করছে বলেই আসলে এখনও মানুষ মানবতর জীবনযাপন থেকে মুক্তি পাচ্ছে। তারপরেও বলতে হয় যে আসলে মানবতা এখনও এই যে যান্ত্রিক যুগে, বিশ্বায়নের যান্ত্রিক যুগে পদার্পণ করে বর্তমান বিশ্ব, বিশেষ করে প্রভাবশালী যে প্রথম বিশ্ব বা দ্বিতীয় বিশ্বে যারা অবস্থান করছেন, তারা আমাদের মতো তৃতীয় বিশ্বকে শোষণ করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে। এসব প্রেক্ষাপটে মানব কল্যাণ প্রবন্ধটি আসলে একটি অতুলনীয় প্রবন্ধ। আমি বলবো যে তোমরা আবুল ফজল সাহেবের এই প্রবন্ধটি পাঠ করে অন্তত মানব কল্যাণ সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান লাভ হবে এবং তোমরাও মানব কল্যাণে ব্রতী হবে, এটি আমি আশা করছি। ক্লাস আসলে বেশি বড় করা যায় না, কারণ তোমাদের জিবি এমবি কিনতে হয়, এটি টাকার প্রশ্ন না, নইলে আমি ক্লাস আরও বড় করতাম।
মানব কল্যাণ, মানবের হিতে অনেক মনীষী সাহিত্যিক আলোচনা করেছেন। আলোচনার ক্রমে কিংবা প্রাসঙ্গিক ক্রমে আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা যায়। তিনি কিন্তু মানবতার কল্যাণে সারা জীবন তার লিখনী ধারণ করেছেন আমরা জানি। বিশেষ করে হিন্দু মুসলিম, বিশেষ করে নারী পুরুষ উভয়কে নিয়েই তিনি বলা যায় যে মানুষ কবিতা লিখেছেন, তিনি বিদ্রোহী কবিতা লিখেছেন। সর্বত্র দেখা যায় যে মানব কল্যাণে তার লিখনী তিনি ধারণ করেছেন। হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিমকে তিনি ভাই ভাই হিসেবে দেখতে চেয়েছেন। হ্যাঁ, তিনি জাতিগত বৈষম্য রোধে তৎপর হয়েছেন। তার সমস্ত লেখনীতে এগুলো প্রস্ফুটিত হয়েছে। তো আমি বলবো যে তোমরা এইসব মনীষীদের গল্প, সাহিত্য, উপন্যাসও তোমরা পাঠ করবে। আর আবুল ফজল সাহেবের যে প্রবন্ধ মানব কল্যাণ, এটি পাঠ করো। প্রাসঙ্গিক ক্রমে যারা যেসব মনীষী, যেসব লেখক বুদ্ধিজীবী চলে আসেন, তাদের লেখাও তোমরা পড়বে এবং বড় হলে বিশদভাবে পড়বে, জানবে। আমি এই বলেই আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। হয়তোবা বিশদ আলোচনার সুযোগ ছিল, সেটি বললাম যে কারণে করা সম্ভব হয়নি। তোমাদের জন্য অনেক শুভকামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্বাস্থ্য নিয়ে থাকো, কোভিড থেকে মুক্ত থাকো। তোমাদের জন্য আমার আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবারও বলবো যে ক্লাস মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তাহলেই তোমরা অন্তত সিলেবাস শেষ করতে পারবে। দেখা যাক পরবর্তীতে ফেব্রুয়ারিতে কলেজ খোলার কথা, কিভাবে পাঠের ব্যবস্থা করা হয়। তার আগ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং বাংলা ক্লাস মনোযোগ দিয়ে শ্রবণ করবে। ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ।